খোদা, আজ নিশিতে আমি একই স্বপ্ন দেখেছি। ওই কে যেন ওই আকাশের দ্বার খুলে আমাকে ডাকছে, ডেকে বলছে, ওরে তুই শীঘ্রই স্বর্গে ধামে চলে আয়। আমার মনে হচ্ছে ওই মৃত্যু যে আমার অতিথি নিকট করতি। হাই খোদা, আমি যে এখন কি করব? আমার একমাত্র নয়নের মণি ওই শিশু কামাল অবুজ, আর এই উপনগরের সিংহাসন আমি যে কার হাতে অর্পণ করে যাব? বলো খোদা, বলো কোথায় কোথায় প্রহরী? বান্দা হাজি, আদেশ করেন মহারাজ। যাও প্রহরী, ওই উজির ওমর খার বেগম হুসনা বানুকে এবং শিশু কামালকে এখানে পাঠিয়ে দাও। যাও প্রহরী, যাও। আপনার আদেশ আমার শিরে ধার্য মহারাজ। এখনই আমি যা পাঠিয়ে দিই। আমাকে কেন স্মরণ করেছেন স্বামী? আমাকে কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? ওজির সাহেব, আমি আজ নিশিতে স্বপ্ন দেখেছি, ওই কে যেন আমাকে হাত ছানিতে ডাকছে। ওরে তুমি শীঘ্রই এই স্বর্গে ধামে চলে আসো। ওজির সাহেব, আপনি কি বলছেন জাহাপনা? আমার মনে হয় আমি যে হার বাঁচব না উজির সাহেব। আমার একমাত্র কলেজার টুকরা ওই শিশু কামাল অবুজ এই উপনগরের সিংহাসন আমি যে আপনার হাতে অর্পণ করে গেলাম উজির সাহেব। আমার এই উপনগরের হিন্দু মুসলিম পূজাগণের সকলকে আপনার সুখে রাখবেন উজির সাহেব, আর তাদের সুখে হবেন আপনারা সুখী, আর তাদের দুঃখে হবেন আপনারা দুঃখী উজির সাহেব। জাহাপনা কি বলছে? জাহাপনা, আপনি এসব কি বলছেন জাহাপনা? আমি যা ধৈর্য ধরতে পারছি না জাহাপনা। এই অল্প বয়সী আপনি আমাদেরকে ফেলে চলে যাবেন? খেদন হা বেগম, না জাহাপনা, এই দুনিয়া থেকে একদিন সবাইকে চলে যেতে হবে বেগম, জাহাপনা। কিন্তু আমি যে ভাবতে পারছি না বেগম, এই অল্প বয়সে আমার অকালে যে মৃত্যু হবে। না না জাহাপনা, না, আপনি এমন কথা বলবেন না জাহাপনা। ওই কে যেন আমাকে হাত ছানিতে রাখছে। না, এসো এসো বাবা কামাল, তুমি আমার বুকে এসো বাবা। পিতা পিতা জাহাপনা, পিতা পিতা গো, আমায় একা ফেলে চলে যাবেন পিতা। কাঁদিস না রে বাবা কামাল, আমার মনে হয় আমার মনে শুধু এই দুঃখ রয়ে গেল, আমি যে তোকে মানুষের মতো মানুষ করতে পারলাম না, আর এই সিংহাসনে আমি যে তোকে বসাতে পারলাম না বাবা। হাই হাই বাবা কামাল, বস বস বাবা, তুই এই সিংহাসনে বস। এই সিংহাসনে বসে থাকি বাবা। আমি যে জীবিত থেকে দেখে যেতে চাই, এই উপনগরের সিংহাসনে আমার কামাল বসেছে। না জাহাপনা, আপনি না এভাবে বলবেন বেগম, না। আর এই উপনগরের সিংহাসন
আমি তোমার হাতে অর্পণ করে গেলাম বেগম। জাহাপনা না, ওই কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত তুমি যে রাজ্য পরিচালনা করবে বেগম। আপনি কি বলছেন মহারাজ? বেগম সাহেবা করবে রাজ্য পরিচালনা? এই নিয়ে কোনো চিন্তা করবেন না উজির সাহেব। আপনার কাছে রইল আমার শেষ অনুরোধ, আপনি সব সময় তাদের পাশে থাকবেন। আর আমি যদি আপনাদের কাছে কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে নিজ গুমে ক্ষমা করে দিবেন। ক্ষমা ক্ষমা না 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 না, আমি যার ধৈর্য ধরতে পারছি না। জাহাপনা, না! জাহাপনা, পিতা আপনি আমাকে ফেলে চলে যেতে পারেন না পিতা। আপনি কথা বলুন পিতা, আপনি কথা বলুন। জাহাপনা না, আরে দারুণ বিধি রে আমার আমার মা শিশুকালে পিতা বলল আমার গো এই কি তোমার আত্মহালে কারে ডাকবো আমি গো মাগো পিতা পিতা কইয়া আর কেঁদে কি হবে? তোর বাবা যার কোনো দিন ফিরে আসবে না। মা গো কামাল, কামাল, পিতা আমাকে ফেলে চলে গেল মা। পিতা কি আর কোনোদিন ফিরে আসবে না মা? না বাবা, যে চলে যায় সে আর কোনো দিন ফিরে আসে না। আয় আয় বাবা, তুই আমার বুকে আয়। মা গো কামাল, আমি এখন কার কোলে যাব মা? আর কাকেই বা পিতা বলে ডাকবো মা? বলো বলো মা। বাবা কেদো না কামাল, কাঁদবেন না মহারানী। যে চলে গেছে সে আর কোনোদিন ফিরে আসবে না মহারানী। চলুন চলুন তার আমরা সৎকারের ব্যবস্থা করি মহারানী। চলুন চলুন মহারানী, চলো কামাল। ঠিক আছে বাবা, তাই চলো, তোমার পিতার সৎকারের ব্যবস্থা করতে হবে। লাইট লাইট অফ করো। উজির সাহেব উজির সাহেব বলুন। এখন আমরা এই রূপনগরের সিংহাসনটা দখল করে নিতে পারি। ঠিক
আছে উজির সাহেব, এই সুযোগে আমরা এই উপনগরের সিংহাসনটা আদায় করে দিতে চাই। এই রূপনগরের নবাবের মৃত্যুর পর এবং বেগম হুসনাবানুকে এবং শাহজাদা কামালকে হত্যা করলেই আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। তাহলে শাহজাদা কামালকে হত্যা করতে পারলে তাহলে আমাদের পথ একেবারে পরিষ্কার হয়ে যাবে উজির সাহেব। এই বেগম সাহেবাকে হত্যা করলে এই রাজ্যে যে একটি গুলমাল সৃষ্টি হয়ে যাবে উজির সাহেব, তাকে আপনি চিন্তা ভাবনা করে দেখেছেন উজির সাহেব? এই নিয়ে তা কখনো হতে পারে না হুজুর সাহেব। ইব্রাহিম, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাদের কাজের বাধা দিতে এসেছো। তুমি জানো ইব্রাহিম তোমার কি হতে পারে? বাধা দিতে নয় সেনাপতি সাহেব, আমি এসেছি আপনাকে স্মরণ করে দিতে, কারণ ভুলে গেছেন সেই অতীতের কথা। মনে করে দেবেন একদিন আপনার খেতায় বাচ্চারা খোদার দ্বারা যুবদণ্ডের জন্য ছটফট করে যাচ্ছে। সেদিন নবাব আপনাকে রাস্তা থেকে ঘুরে নেই, শান্তি এই নবাব করে ওই নবাবের মৃত্যু না হতে তার স্ত্রী পুত্রকে করতে চান হত্যা। না না, তা কখনো হতে দেবে না হুজুর সাহেব। ইব্রাহিম, তুমি আমাদের কাজে বাধা না হয়ে তুমি এই মুহূর্তে আমাদের সামনে থেকে চলিয়ে যাও। বেশ, তাই যাচ্ছি। যাওয়ার পূর্বে বলে যাচ্ছি, এই রূপনগরের সিংহাসন আপনাদেরকেও প্রতিবাদ করে না থাকলেও আমি চুপ করে বসে থাকবো না। জীবন দিয়ে হলেও তাদেরকে বাঁচাবোই বাঁচাবো। দেখতে চাই তোমার বাহুতে কত শক্তি। উজির সাহেব বেগম হুসনাবানুকে হত্যা করতে পারলে এই রাজ্যটা হবে আমার, আপনি হবেন এই রাজ্যের প্রধান রাজা, আর আমি হবো আপনার প্রধান সেনাপতি। চলুন হুজুর সাহেব, এখন আমরা আমাদের কর্তব্যে নেমে পড়ি। চলুন চলুন। আর কপালে আমার স্বামী এই রাজ্য ছেড়ে চলে গেল। আমি এখন এই অবশেষু কামালকে নিয়ে কেমন করে এই রাজ্য পরিচালনা করব খোদা, কেমন করে এই রাজ্য পরিচালনা করব তুমি বলে দাও। সর্বনাশ হয়ে গেছে বেগম সাহেবা, সর্বনাশ হয়ে গেছে। কে? শীঘ্রই কামালকে নিয়ে এই রাজ্য ছেড়ে পালিয়ে যান। এতে কি হয়েছে ইব্রাহিম? উজির এবং সেনাপতি জাফর আলী খাঁ আপনাদেরকে হত্যা করবে। না, এতে তাদের লাভ। লাভ অনেক। এই রূপনগরের নবাব হবেন উজির ওমর খাঁ, আর জাফর আলী খাঁ হবেন এই রাজ্যের প্রধান উজির। শীঘ্রই আপনারা এই রাজ্য ছেড়ে পালিয়ে যান। তাতে ইব্রাহিম আচ্ছা, আদি শত্রুত হয়ে এই সিংহাসন ছেড়ে আমি কখনো পালাবো না। মরতে হয় আমি আমার স্বামীর সিংহাসনে মরবো। আপনি কি তাহলে যাবেন না? আপনি কি এই রূপনগরের শেষ সম্পদকে নষ্ট করে দিতে চান? না না, আমি তা হতে দেব না। এই রূপনগরের সিংহাসন বাঁচাতে হবে। এসো এসো ভাই কামাল, আমি তোমাকে মরতে দেব না। আমি তোমাকে নিয়ে অন্য রাজ্যে চলে যাব। ওই শয়তান জালেমদের বিরুদ্ধে একদিন রুখে দাঁড়াতে হবে, সেদিন ভেঙে দিতে হবে তাদের বিরুদ্ধে। এসো এসো ভাই কামাল, আমি তোমাকে মরতে দেব না। আমি তোমাকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাব। আমার একমাত্র নয়নমণি কামাল আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবেন না। আমি তাহলে কি নিয়ে বসবো? আমি আপনার কোনো কথাই শুনবো না। আমি আপনার কোনো কথাই শুনবো না বেগম সাহেবা। বিদায় বেগম সাহেবা, বিদায়। খোদা, খোদা একমাত্র আমার নয়নের মনি আমার কাছ থেকে নিয়ে গেল। এখন আমি কি নিয়ে বাঁচবো খোদা? তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে বলে দাও।
শিশু কামালিকে হত্যা, তারপর করব বেগম সাহেবাকে হত্যা, তবেই হবে এই জাফরানিকার পথ একেবারে পরিষ্কার। না না তোমার আর আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না। কি হয়েছে উজির সাহেব? পালিয়ে গেছে বলে পালিয়ে গেছেন? এত ছোট প্রহরা থাকতে কিভাবে পালিয়ে গেল? শিশু কামালকে নিয়ে ইব্রাহিম পালিয়ে গেছে। শিশু কামালকে নিয়ে ইব্রাহিম পালিয়ে গেছে, তাহলে আমাদের পথ পরিষ্কার কি হবে না উজির সাহেব? হ্যাঁ হ্যাঁ, আমাদের পথ পরিষ্কার হবে। তখনই আমাদের পথ পরিষ্কার হবে যখন শাহজাদা কামালকে আমরা নির্মমভাবে হত্যা করতে পারবো। তখনই আমাদের পথ পরিষ্কার। তাহলে উজির সাহেব বেগম সাহেবাকে দরবারে ডেকে নিয়ে আসুন। বেগম সাহেবাকে জিজ্ঞাসা করলে সে বলে দিবে ওই শিশু কামাল আর ইব্রাহিমের কথা ওরা কোথায় আছে, তাদের ধরে এনেছে। আমি আপনার সম্রাটকে হত্যা করবো উজির সাহেব। কোথায় আছিস? বেগম সাহেবকে পাঠিয়ে দে। এই কে কোথায় আছিস? বেগম সাহেবাকে দরবারে পাঠিয়ে দে। পুত্র কন্যা যে কিছুই নেই খোদা, একা একা এই করে আমি আমার জীবনে কেমন করে কাটাবো খোদা, তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। খোদা, তুমি আমাকে একটি উপায় দেখিয়ে দাও খোদা, আমি এখন কি করি ওই তো দেখা তুমি যাচ্ছে বলে দাও কদবালি। কদবালি বাড়ি আছো? কদবালি কে কে এই নিশিরাতে আমাকে নাম ধরে ডাকছে? আমি ইব্রাহিম। ইব্রাহিম, এ থোরাতে এই গরিবের বাড়িতে আমি এসেছি এই ছেলেটিকে আপনাকে দান করতে। ছেলে দান করবে? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে ছেলে দান করব, কারণ উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আর আপনি এই ছেলেটির পরিচয় গোপন রাখবে, সে বলে পরিচয় দিবে। ইব্রাহিম ভাই, আমার তো কথাটি বিশ্বাস হচ্ছে না ইব্রাহিম ভাই, আমি বাস্তবে দেখছি না স্বপ্ন দেখছি ইব্রাহিম ভাই, আমি তো বুঝতে পারছি না ইব্রাহিম ভাই। আপনি আমাকে ছেড়ে দান করছেন, এই যে আমার পরম সৌভাগ্য ইব্রাহিম ভাই। হ্যাঁ হ্যাঁ, এই নাও, এই ছেলেটিকে তুমি যত্ন করে মানুষের মতো মানুষ করবে। আর এই ছেলেটির ভাইয়া, তুমি আমাকে ফেলে চলে যাবে ভাইয়া? দুঃখ করো না ভাই, আমি আমি বারবার এসে তোমাকে দেখে যাব। তুমি থাকো থাকো এই কদমলির কাছেই। এবার এবার আমি আসি ভাই, এবার আমি আসি। ওরে বাছা, তুই আমার বুকে আই, তোকে বুকে নিয়ে আমি আমার কলিজা ঠান্ডা করব বাছা। আজ থেকে তুই আমার সন্তান। চল বাবা, আই ঘরে ফিরে যাই, তোকে কিছু আই, চল বাবা। কি হয়েছে উজির সাহেব? কিসের যে কি হয়ে গেল উজির সাহেব? আমি আমি কিছু তাই যা কিছু বুঝতে পারছি না উজির সাহেব।
তাহলে আপনার চিন্তা করতে হবে না উজির সাহেব। আপনি বলুন, যেমনই করে ওই শয়তান দুটোকে আমি যেখানে যে অবস্থায় পাবো আপনার সম্পর্কে আমি হাজির করবো উজির সাহেব। তাই করতে হবে, যা পড়া লেখা ওরা যেখানে থাকুক না কেন তাদের চলে বলে করে করছিল ধরে নেই, তাদের করতে হবে নির্ভয়ভাবে হত্যা হত্যা হত্যা। যে চলে গেছে তাকে শত চেষ্টা করো, কেউ দুনিয়া থেকে সরাতে পারে না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয়, আপনাদের কাজের প্রতিবাদ করতে এসেছি। এর অর্থ খোদা তাআলা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, তোমরা তোমরা শত চেষ্টা করলেও কেউ তাকে মারতে পারবে না। তাই তাই আমার একমাত্র শিশু কামালকে নিয়ে ওই ইব্রাহিম পালিয়ে গেছে। পালিয়ে গেছে। চুপ করবে এবারে দল। আপনি কি বলতে চান বেগম সাহেব? বলতে নয়, আমরা আমরা কি ওই শিশু কামালকে হত্যা করার চেষ্টা করেছি বেগম সাহেব? তা বড় অপরাধ করেছিস। যদি ওই ইব্রাহিম আমার সন্তানকে সাহায্য না করতো, তাহলে তাহলে আমার একমাত্র শিশু কামালকে এই দুনিয়া থেকে আমাকে হারাতে হতো। আমি চুপ কর বেঈমানের দল। আমি বলেছি না ওই পাপ্পুকে আমাকে বেগম সাহেবা বলে কখনো ডাকবি না। তোদেরকে আজ আমি হাড়ে হাড়ে চিনে ফেলেছি। তাই তোদের এই বেঈমানের শাস্তি কত কঠোর হতে পারে। শাস্তি? আপনার কথা আর কেউ শুনবে না বেগম সাহেবা, সবাই আমাদের কথা শুনবে বেগম সাহেবা। অসম্ভব বেগম সাহেবা, আপনি হয়তো জানেন না বেগম সাহেবা, আমরা আমরা এই রাজমহলের সমস্ত লোককে টাকার বিনিময়ে কিনে কিনে নিয়েছি বেগম সাহেবা। আপনি আপনি যদি আপনার জীবনকে সুপ্রসন্ন করতে চান তাহলে আপনি আমাদের অনুগত চলুন। নইলে নইলে আপনার স্থান হবে ওই ওই কারাগারে। কি তোদের এত বড় সাহস? তোরা ছিলি আমার বেতনভুক্ত কর্মচারী, আর বেতনভুক্ত কর্মচারী হয়ে তোরা আজ আমাকে বলছিস তোদের অন্ধকার কারাগারে আমি বন্দী হব? এই কে কোথায় আছিস? কেউ শুনবে না। আর কেউ আর কে কোথায় আছিস? কেউ আসবে না। আজ আপনার ডাকে কেউ সাড়া দিবে না বেগম সাহেবা। কোথায় বহরি? বন্দি করে বেগম সাহেবাকে বন্দি করে নিয়ে যাও সেই অন্ধকার কারাগারে। বেগম সাহেবাকে আমি বন্দি করবো? বন্দি করো বেগম সাহেবাকে। না, আমি তাই করছি হুজুর। আর বেগম সাহেবকে বন্দি করে নিয়ে ওই অন্ধকার কারাকক্ষে নিয়ে যাও। ও খোদা, এই কি লিখেছিল আমার কপালে? যারা আমার হুকুমের দাস ছিল আজ আমি তাদের হাতে বন্দি। খোদা, আজ আমি তাদের হাতে বন্দি। ওরে ওরে নিমো খারাপের দল, ওরে বেঈমানের দল। খোদা তাআলা তোদেরকে একদিন শাস্তি দেবে। বেগম সাহেবা, তোরা কোনোদিন কখনো বাঁচতে পারবি না, কখনো না। ওই অন্ধকার কারাকক্ষে যে তুমি খোদাকে স্মরণ করো। নিয়ে যা রক্ষী, নিয়ে যা প্রহরী। বেগম সাহেবকে ওই অন্ধকার কারাকক্ষে নিয়ে যাও। তবে উজির সাহেব, তবে যাবার পূর্বে একটি কথা বলে যায় বেঈমানের দল, যে মিথ্যা অপবাদে তোরা আজকে আমাকে বন্দি করলি, তোদেরকে একদিন খোদা তাআলা কোনোদিন রক্ষা করবে না, কোনোদিন রক্ষা করবে না, কোনোদিন রক্ষা উজির সাহেব, এই সুযোগে
আমরা একটা বাইজির শারসুরার এই বহরি বাইজি আর সুরানি আয় এই আনন্দ উৎসবে আমরা ফুর্তি করব ছেলেটি কোথায় যে গেল তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আজ দেখতে দেখতে ছেলেটি যে খুব বড় হয়েছে, তাকে যে আমি স্কুলে ভর্তি করে দিব। কাজল, কাজল, পিতা পিতা কাজল, আমাকে কেন ডেকেছেন পিতা? তুমি আমার বুকে এসো বাবা কাজল। বাবা হ্যাঁ বাবা। বাবা কাজল, তুমি তো দেখতে দেখতে অনেকে বড় হয়েছো, তোমাকে যে এখন লেখাপড়া করতে হবে বাবা কাজল। তাই আমার ইচ্ছা তোমাকে স্কুলে ভর্তি করে দিয়ে মানুষের মতো মানুষ বানাবো বাবা কাজল। তুমি কি বলো বাবা কাজল? হ্যাঁ পিতা, আমারও যে মন চাই লেখাপড়া শিখতে পিতা। চলো বাবা কাজল, তোমাকে আমি আজ স্কুলে ভর্তি করে দিব বাবা ঠিক কাজল। আছে পিতা। চলো বাবা ঠিক আছে কাজল, পিতা। তাই চলো। ভালোই। আজকে স্কুল ছেড়ে দেখছিস বান্ধবী কত ছাত্রছাত্রী এসেছে রে। আচ্ছা আমাকে যে দুটা বান্দর আছে না, বান্দর দুটা আহে না কে? এই বান্দর ঝন্টু মন্টু আও আমি কি তোর আপন ছিলাম না? আরে চরি না, আমি কি তোর আপন ছিলাম না? আমি কি তোর আপন ছিলাম না? ওরে আমার মন্টু ছোট্টবেলায় পুকুর ধারে মাছ ধরিবার ছলনাতে যাতাযাতি করতাম দুই জনে। ধরি না, আমি কি তোর আপন ছিলাম না? ব্রেক, ব্রেক, ব্রেক। রে কাবার জন্টু এই! আমার মন্টু আজকে ছাড় গলা আবো না। কেন রে সারা আরে বউয়ের মাসি কাটতেছে। আমার কলেজে স্যার মারা গেছে। এই, মাসি কাটাইছে ছেলে মাসিকে মাসিক হয় ও মারা দিতেছে, মারা দিতেছে। সেটা ক বুঝাই ক। ওই তোরা এন্ডি বেন্ডি বুঝোস না। আচ্ছা তাহলে আমাকে আজকে পড়া কে নিবি রে? আমি আজকে তগর এই স্কুলের হেছান্ডি হেডমাস্টার। এই মহিলা বাবা, ওই আমার টিচার মাস্টারি হইবার তুই মাস্টারি হইতাছু। স্কুল তোমার পাবেন হে দিছা। স্যার মারা গেছে আমাকে কইছে যে তুই সমুদ্রে পড়াগা আমি আইতাছি। ছাড় মারা তো দিছে, ওটা আমি দেখছি। হালা তুই উঠুন তার ওঠ, শালা ওঠ, শালা ওঠ। আই রে শালা, আমি তাল তলার তুন পরে আছি। ভাই আমি ম্যাট্রিক পাস করছি আর শালা কেমন আছে? এই শালা তুই তুই
কোন বাসটা লেখাপড়া হচ্ছস ওই তাল তোলা নই কোলা বলতে পারি ছোট পাতা যাই পারা ফুল জুল নাক লাগ কইতা বুয়াল মাঝে উজর মেকলা আমি কোন মাস্টার শালা তোর বাবার আগে আমি মাস্টারি করছি ওই হালা চিল্লাস না নক করে ব পরে দাও বসো তুই আমার পুরে বসো ও মুরা যাও খালি কুয়ার বাঁচাও আমার ভাল দেখতেছে আগে হ্যাঁ আমার মধ্যে নিবে এই যে মন্টু আমার মধ্যে না আরে আরে আপা আপনি কেমন আছেন বহুত দিন দেখা হয় না আপা আপনি কেমন আছেন বহুত দিন দেখা হয় না তাহলে ডিসকভার আউট ডিসকভার তোর কি কোন দেখতে দেখে মনে হলো আমি ডিসকভার ও তোমার মোবাইল দেয়া যায় ডিসকভার 25 এদিকে আও মনে কও শোনা আমি তোমাকে একটা পড়া দেবো দাও আগে নাম জিগাইলা না শোনা ও শোনা কও কও তোমার নাম কি শোনা আই সতী আ আই সতী ব্যাক কলের ঘরে কোনটা? ব্যাক কল আমার নামে আই সতী এক করে দিই ফেরি না বাবা এটা তুমি আগে কবে না আই সতী তাহলে ওমরে কামড়া হয়ে রাইলাম নি আচ্ছা পড়া দে তাহলে হলো ক কও ক দুই ঠ্যাং ফাঁক করে দুই ঠ্যাং ফাঁক কইরা কইতে দিলাম ঢুকাইয়া কইতে দিলাম ঢুকাইয়া চাতা দি জহর চাতা দেই যখন আজয় জহর কাজাই তখন কাজাই তখন কাজাই তখন তাহলে আমার তো ভাল দেখতেছে ওদের মা এদিকে আসো একটু বলো কি হয়েছে বলো তোমার নাম কি মানে আমার নাম হ্যাঁ আমার নাম হলো কমলা কি আসা লেখা আরে 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 আমার নাম আমার মা রেখেছে অনেক শখ করে আমার নাম কমলা কে খা জানে না আরে না আমার নাম কমলা ও নামে কমলা হ্যাঁ কয়টা তালি দুটা না একটা একটা আলি বলো তোমার নাম পড়া দাও তোমাকে একটা পড়া দিয়ে শোনা তুমি পড়ো হ্যাঁ দাও কও দুই হাত দিয়ে ধরিয়া দুই হাত দিয়ে ধরিয়া কাজ করে ফেলাইয়া কাট করে ফেলাইয়া চাতা দি জহর চাতা দিই যখন মজা পাই তখন মজা পাই তখন এটা কিন্তু ছাড়ালে কয়ো বুঝছাও ছাড়ালে কয়ো শালা আমার কথা কবে না রে আমি বলে গুয়ারি শালা তুই হলি হাত পুরুষ আমি বলে গুয়ারি আরে এটাও না ওটাও না আমার মাইক কালা বাইতে দিব হালা হালা আমি কইলাম না এই জন্টু মন্টু স্কুলে কি করছিস স্কুলে এত গোলমাল করছিস কেন এই বেটা বস 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 এই বেটা আরো আর দুটো আগে। স্যার 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 এই বস ও স্যার আপনি বলে আজকে স্কুলে আসবেন না কে কইছে ও বলছে আপনি নাকি বলে মাসিক আটকাইছে কে বলছে এই যে জন্টু এই জন্টু আরেক জন্টু আমার মাসি কাটকিছে কে বলছে না স্যার মাসিকের কথা কই নাই স্যার কি বলছো কইছে স্যার মারা খাইতেছে কে ওই আমি এটা যখন কিভাবে আমার বললে? বাড়িতে আইলাম না হ্যাঁ তখন তারপর আমরা চারটে সার গরুতে মরণ দিলেন না হ্যাঁ। স্যার দে ওটা মারা কয় স্যার ও তোর বুদ্ধি ভালো আছে আচ্ছা। বস ওখানে বস এই তোমাদের কাল পড়া দিয়েছি তোমাদের কি পড়ছো স্যার হ্যাঁ পড়ছি আমারে পড়া জন্টু দিছে হ্যাঁ বলো দুই ঠ্যাং ফাঁক করিয়া হ্যাঁ বিদ্যে দিলাম চালাইয়া যাতা মারলাম যখন কাম হয় তখন এ পড়া কে দিছে আলেক জন্টু
আরেক জন্টু এই দেখেন বাচ্চা জন্তু। এই বড় মানে কি আর স্যার কাম করবিলা কান বাড়াইতেছি না স্যার মানে আছে কি মানে বল আচ্ছা স্যার কে জানলি গো অনেক বা হ্যাঁ বল গোরা কমো না সুজামিক কমো তুই সুদা মুখ কা সুজামিক কমো হ্যাঁ পান দিলাম সুবারি দিলাম আরে ও বন্ধু দাদা দিয়া কাইতো আতর কাইটা রুমাল দিলাম বাতাসে উড়াইও বন্ধু রে আতর কাইটা রুমাল দিলাম বাতাসে উড়াইও বন্ধু রে ছাড় পাইছেন মানে আরেক জন্টু এ ছাড় এটা তুই কি বললি এটা এই যে পড়ার মানে কইলাম এটা পড়া মানে হয় ও বুঝেন না স্যার না তুই ভালো করে বল ও স্যার বুঝে না স্যার এটা হলো সত্তা সুপারি Thank you. এই, সুন্দর বরাবাস তুই আগে কোন স্কুলে লেখাপড়া করছো ও জমুরা ও আমি তো ভুলে গেছি আমি জানি না তো তোর বাবার স্কুল আছে এই এটা আপনি জানেন না ও তোর কানতলা ওটা কি স্যার এটা আমার বই এটা বই কোন আসতে তৈরি হয় স্যার নেহা আছে এই যে এটা বল পড়ে বেন আমি পড়তে পারি না তুই বল ও স্যার ইংলিশ পারে না তুই পড় স্যার এনে আছে যমুনা ফার্টিলাইজার কোম্পানি এটা কি তোর বাবার কোম্পানি স্যার এটা সারের কোম্পানি ও যেটা thank you. মানুষে খায় তোর বুদ্ধি ভালো আছে বুদ্ধির চোটে মাথার মধ্যে আছে খালি কিলবিল হর আমি আজকে বালিশের নিচে মাথা ছেড়ে ঘুমাই এই তো তোর মাথা অত বড় বুদ্ধি থাকবো না এক ক্লাস আজ 25 বছর ধরে আছে স্যার আমি এগেও না পাইছাইও না থ্যাংক ইউ তোর বুদ্ধি ভালো হ্যাঁ স্যার বুদ্ধি আছে এই তোমরা কি আর পড়ছেও হ্যাঁ স্যার বলো দুই হাত দিয়ে ধরিয়া শক্ত করে ধরে আরে সেই যখন শরম বেজে আরাম রে পায় তখন। এই পড়া কে দিয়েছে ওই যে ঝন্টু দিয়েছে স্যার এই জন্টু এ স্যার এটা পড়া দিয়েছস হ্যাঁ স্যার পাড়া দিয়েছি কি পড়া দিয়েছস আর মানে আছে মানে ভাঙ্গে বল সুদামি কমু না ঘুরায় ঘুরা কমু তুই ঘুরাই কর সুদাই কর পড়া ভাঙ্গে দিলে বাদাম বাদাম কাঁচা বাদাম আমার কাছে আছে বুবু ভাজা বাদাম 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 কাঁচা বাদাম আমার কাছে আছে শুধু ভাজা বাদাম এটা কি বললি এটা গানের পড়ার মানে কইলাম এটা পড়া মানে হয় ইয়েস এটা পড়ার মানে কিভাবে হয় ইয়েস মান করে ঢোল খাই পক পক স্যার আপনি পড়ার মানে বুঝেন না স্যার না এটার মানে বল এটা হলো এই যে বাদাম বাদাম ও তুই তো ঠিকই বলেছস যাতা দেয়া ধরে ও তোর বুদ্ধি ভালো আছে বুদ্ধি আছে এখানে বস আচ্ছা এখানে বস মাস্টার সাহেব আপনার স্কুলে আসতে পারি মাস্টার সাহেব নো এই, আসুন আসতে পারুন আপনি কেন এসেছেন আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করে দিতে মাস্টার বেশ সাহেব ভালো কথা আমার স্কুলে আপনার ছেলেকে ভর্তি করে দিবেন এটা তো ভালো কথা আমার স্কুলের ভর্তির ফিস আর ও মাসিক বেতন ভর্তির ফিস 30 টাকা আর মাসিক বেতন 20 টাকা এই মোট 50 টাকা দিলে হবে মাস্টার সাহেব আমার কাছে তো কোনো টাকা নেই মাস্টার সাহেব টাকা নাই তাহলে তো হবে না আমার এখানে বাকির কোনো কারবার চলে না তোমরা স্কুল থেকে বেরিয়ে যাও গেট আউট আই গেট আউট সাহেব আমরা যে গরিব মানুষ আপনি দয়া করে আমার ছেলেকে ভর্তি করে নিন মাস্টার সাহেব না না তা আর হবে না তোমরা স্কুল থেকে বেরিয়ে যাও বিনে বসে এখানে লেখাপড়া হবে না আউট গেট আউট যাও এখান থেকে বেরিয়ে যাও বলছি সালাম
যতই অনুরোধ করো না কেন তোমাকে টাকা ছাড়া আমি স্কুলে ভর্তি করব না। তোমরা এখান থেকে চলে যাও। আমি তো যতই অনুরোধ করো না কেন টাকা ছাড়া আমি ভর্তি করব না। তোমরা এখান থেকে বেরিয়ে যাও। যাও এখান থেকে বেরিয়ে যাও। বাবা কাজল, আমরা যে অতি গরিব লোক বাবা কাজল, গরিবের কইছে কার বলে আমরা পড়ার খরচ জোগাড় করতে পারবো না বলে ওই মাস্টার যে তোমাকে ভর্তি করবে না রে বাবা। পিতা পিতা কাজল, গরিব মানুষ কি লেখাপড়া করতে মন চায় না পিতা? মনে চাই রে বাবা, কিন্তু আমরা যে গরিব আমাদের টাকা পয়সা নেই। না না না, গরিবের লেখাপড়া মানে না। ওর সে মাঠে গিয়ে খাটো আর দু মুঠো ডাল ভাত খাও, এতে তোমাদের ভালো মনে হবে। যাও এমরা তো স্কুল থেকে বেরিয়ে যাও। তাই শোনো বাবা কাজল, তুই যে গরিবের ঘরে জন্ম নিয়েছিস তাই তোর লেখাপড়া হবে না। দাঁড়াও যুবক, স্যার আপনি এই ছেলেটিকে স্কুলে ভর্তি করে নিন স্যার। তুমি এটা বুঝবে না রাখা? কেন স্যার বুঝবো না? কারণ গরিব হলে ওরাও তো মানুষ, ওদেরও তো মন চায় স্কুলে লেখাপড়া করতে। কারণ ওরা ইতিমতো বইয়ের খরচা জোগাতে পারবে না, ইতিমতো মাসিক বেতন দিতে পারবে না, কারণ ওকে লেখাপড়া মানাবে না। স্যার ওই ছেলের ভর্তি ফিস এবং মাসিক বেতন আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি ওই ছেলেটিকে স্কুলে ভর্তি করে নিন স্যার। আচ্ছা ঠিক আছে কাজল, ঠিক আছে তোমাকে ভর্তি করে নিলাম। যুবক, তোমার নাম কি এবং তোমার পিতার পরিচয় নাম কি? আমার নাম কাজল। পিতার নাম কদম আলী চাষা
ছেলেকে ভর্তি করেছো মা, আমি তোমাকে আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও মা, তুমি দীর্ঘজীবী হও। আশীর্বাদ করে গেলাম। বাবা কাজল, তুমি লেখাপড়া করো, আমি বাড়ি চলে যাই। যাও। কাজল, তোমাকে স্কুলে ভর্তি করা হলো, তাই ইতিমধ্যে নিয়ম মতো কাল থেকে স্কুলে আসবে। আজকে তোমাদের সকলেরই ছুটি। চলুন, তোমাকে স্কুলে ভর্তি করা হলো, তুমি কাল থেকে বাড়িতে থাকো। আমি হলাম এই রূপনগরের নবাব। আমার হুকুমে এই রূপনগরের সমস্ত প্রজাগণ উঠবে আর বসবে আমার হুকুমে। আর আর আমার পথের কাটে ইব্রাহিম ও শিশু কামালকে হত্যা করতে পারলেই আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। পিতা পিতা, আমি আপনাকে কত জায়গায় খুঁজেছি, আর আপনি কি না এখানে? বলো বলো, তুমি কি বলতে চাও? পিতা, আমি যে বাগান বাড়িতে বেড়াতে যেতে চাই, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা। সাত সকালে তুমি বাগান বাড়িতে যাবে? হ্যাঁ পিতা, সাত সকালে বাগান বাড়িতে যাওয়ার আমার যে অনেক মন চাইছে, তাই তো আমি বাগান বাড়িতে বেড়াতে যাব। তুমি ফুল বাগানে ঘুরতে যাও, কিন্তু শীঘ্রই ফিরে আসবে মা। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না পিতা, আমি এই যাব আর এই আসব। ঠিক আছে, তুমি অতি দ্রুত ফিরে আসবে মা, তুমি অতি দ্রুত ফিরে আসবে। কতক্ষণ হলো অপেক্ষা করছি, কাজল তো এখনো আসছে না। তবে কি কাজল আজ আমাদের সাথে স্কুলে যাবে না? তাহলে আমি এই বিনি সুতার মালাখানে পরাবো কার গালে? বিনি সুতার মালা খানি, ও মালা পরাবো
মদন, তুই মনে করেছিস আমি তোকে খুঁজে পাবো না? হাই, তোকে আমি খুঁজে পাই, তারে দেখাবো কানামাছি কি খেলা। এই শালা তুই কোথায় শালা? এই ছাড়ো ছাড়ো বলছি, আই ছাড়ো। যা শালা, কাকে খুঁজতে যে কাকে ধরে ফেলেছি। তুমি না অনেক দুষ্ট হয়ে গেছো, এখন যদি কেউ দেখে ফেলতো তাহলে আমার কি হতো? আমার তো চোখ বাঁধাই ছিল। আমার তো চোখ বাঁধাই ছিল। তুমি বিশ্বাস করো একা, ওই শালার মদন আমার চোখ বেঁধে দিয়ে বলে কিনা তুই আমাকে ধরতো, তাই তো আমি ওকে ধরতে এসে তোমাকে ধরে ফেলেছি। যাই, মদনের মতন তুমি তো আমার আপনজন। ইস, তোমার আপনজন হতে আমার বয়ে গেছে। তুমি আগ করছো কেন সুন্দরী? তুমি আমার আপনজন যদি না হবে কি সেদিন আমার স্কুলের ভর্তির ফিস দিলে কেন? তোমার আপনজন আমি হব না, হব না। হ্যাঁ, ছাড়ো
আজ থেকে তুমি হচ্ছে আমার চোখের কাজল। আজ থেকে তুমি আমার হৃদয়ের একা কাজল, দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি দেহে একই জ্বালা পোড়া। এমনই তো হয়, এমনই তো হয়, এমনই তো হয়, এমনই তো হয়। দুটি মনে দুটি দেহে একই জ্বালা পোড়া।
চলো বন্ধু, ওর সময় অনেক হয়েছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, চলে যাই এখন। ঠিক আছে, তাই চলো বন্ধু, ঠিক আছে। আমরা চলে যাই। হলো হ্যালো হ্যালো সেনাপতি জাফর আলী খান, ইব্রাহিম ও শিশু কামালের কোন সংবাদ পেয়েছ জাফর আলী খান? কেন যাবো না? সারাটি বন তন্ন তন্ন করে খুঁজে আমি তাদের সন্ধান করতে পারি নাই উজির সাহেব। আমার মনে হয় বেগম সাহেবা ও শিশু কামালের সন্ধান করে বুঝতে পারছো জাফর আলী খান? বেগম সাহেব জানলে তো তা বলবে না উজির সাহেব। কিভাবে যে বেগম সাহেবকে বলাতে হয় তা আমার ভালো করে জানা আছে জাফর আলী খান। এই কে কোথায় আছি? বেগম সাহেবকে পাঠিয়ে দে। কোথায় বহরি? বন্দি বেগম সাহেবকে দরবারে নিয়ে আছো। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন ওই শিশু কামাল কোথায় আছে? আপনার সন্তান বলুন বেগম সাহেবা। আমি বলছি তো, আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারবো না। বলবেন না? বলতে যে হবে বেগম সাহেবা, না কিভাবে বলতে হয় তাতে আমাদের ভালো 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 করে জানি। আমি এটা জানি, আমি চাবুকের ভয় আমি কখনো করি না, আমি যে বলতে পারবো না। আপনি নিশ্চয় না বললে এই চাবুকের দ্বারাতে আঘাত করে আপনাকে শিকার করাবো। ওরা কোথায় আছে বলুন, বলুন বেগম সাহেবা। চাবুকের ভয় আমি ভীতু নয় জাফর আলী খান। বুঝেছি বেগম সাহেবা, আপনি বলবেন না। সোজা কথায় যদি কাজ না হয়, সোজা কথায় যদি কোনো কাজ না হয় জাফর আলী খান, আমাদের আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে জাফর আলী খান। কাজটা আমাদের হাসিল হয়ে যাবে উজির সাহেব। জাফর আলী খান, এই বেগম সাহেবাকে চাবুকের বার চাবুক মারে। এবং শিশু কামাল কোথায় আছে? না উজির সাহেব, আমি তাই করছি। কিভাবে শিকার করতে হয় সেটা জাফর আলী খান ভালো করে জানা আছে। খোদা, আমি বলবো না, আমি যে বলতে পারবো না। বলবে না। এখানে রেখে দাও জাফর আলী খান। আবার আগামীকাল
বেগম সাহেবের উপর চাবুক পর চাবুক মেরে আমরা বুঝবো শিশু কামালকে কোথায় রেখেছে, না বললে তাকে আগামী কাল তার কঠিন বিচার হবে। জাফর আলী খান কোথায় কোথায় পহরি নিয়ে যাও বেগম সাহেবকে, বেগম সাহেবকে নিয়ে যাও, নিয়ে যাও বেগম সাহেবকে। ওই অন্ধকার কারাগারকে বন্ধ করে তার বুকের উপর পাথর চাপাতে রাখবি। বেগম সাহেবা তাই চলো। জাফর আলী খান আমরা এখন প্রস্থান, চলুন জাফর আলী বলো বলো খুদা, ভিখারি কি মানুষ না খুদা? গরিবের পানে কি প্রেম ভালোবাসা দেখতে পারে না? বলো বলো খুদা বলো। না রে বাবা কাজল, গরিবের পানে যে ভালোবাসা থাকার যে অপরাধে বাবা কাজল। না না পিতা, হ্যাঁ রে বাবা, আমরা যে গরিব তাই তো ওই ধনীদের সাথে মিশা তো যে অপরাধে বাবা, তাই তোকে আমি কতবার বারণ করেছিলাম ওই ধনী কন্যার সাথে কোনোদিন মিশতে যাবি না। তুই তো আমার কথা কিছুতেই শুনিসনি। যদি আমার কথা শুনতি তাহলে এমনি ভাবে তোকে চাবুকের আঘাতে সইতে হতো না। বুঝি পিতা, সবই বুঝি কাজল, শুধু যে এতটুকু যে বুঝি না পিতা, এই খুদার সৃষ্টি যে মানুষ দুই হয় কেমন করে পিতা, দুই হয় কেমন? বাবা কাজল, তুই শিরকে করে ভিড়ে যা, আর কোনদিন ওই বড় লোকের মেয়ের সাথে মিশতে যাবি না বাবা কাজল। তাছাড়া যে তোর অপরাধের জন্য তোর এই হতভাগা বাবাকেও যে শাস্তি পেতে হবে রে বাবা কাজল। না 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 পিতা, শাস্তি যা পেতে হয় পিতা আমি মাথা পেতে মেনে নিব, তবু আপনাকে আমি কোনোদিন শাস্তি পেতে দিব না পিতা। কাজল, ছেলেটি যে এখনো বুঝতে শিখিনি, যদি বুঝতে সে শিখত তাহলে যে এমনি ভাবে আর তাকে আঘাতে সইতে হতো না, সইতে হতো না, সইতে হতো না। কোথায় রহিল
এসো কাজল, তুমি আমার কাছে এসো। কাজল, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। হ্যালো আমি ওই ছোট ভাই, ওই ছোট ভাই, ওই পশ্চিম পাশে তুমি বুঝি ওই ছোট ভাই, ওই রিসালমা, দুনিয়া ওই রিসালমা, রেখে যাব প্রেমের নিশানা। আমি তোমার লাইলা, তুমি বুঝি বালি শয়তানের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই শাহজাদির সাথে মিলামিশা করতে এসেছিস? এই সাহস তুই কোথায় পেয়েছিস? বল শালা। ওর যে কোনো দোষ নেই, সব দোষ আমার। বল শালা। বল বল শালা, ভালোবাসার সাথে কত কঠোর হতে পারে আমি তোকে এখনই বুঝে দিচ্ছি। তুই শাহজাদি মালার সাথে এসেছিস মিলামিশা করতে।
হারামজাদা আর কোনোদিন ছোট লোক চাষার বাচ্চার সাথে মিলামিশা করবি নাকি বল 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 আর কোনোদিন তুই কাজলের সাথে মিলামিশা করবি নাকি বল আজ আমি তোকে এমন অবস্থা করবো তা দেখে সবাই বলবে আজ আমি তোমার অনুরোধে ওকে ক্ষমা করে দিলাম আর দ্বিতীয় দিন যদি তোমার সাথে মিশতে আসে আমি ওই চাষার বাচ্চাটাকে আমি চাবুকের পর চাবুকি মেরে একবারে শেষ করে দেব তবে আমার নাম কাজল কাজল তুমি অভিমান করো না বন্ধু অভিমান নয় একা তুমি হলে রাজকন্যা আর আমি হলাম সামান্য একটি চাষার ছেলে তোমার সাথে আমার ভালোবাসা হইতে পারে না তুমি আমাকে ভুলে যাও রেখা তুমি আমাকে ভুলে যাও না কাজল না এই দেহে এই রেখার প্রাণে এক ফুটটা যদি প্রাণ থাকে তবে তোমাকে ভুলে যাওয়ার কথা কখনোই ভাবতে পারি না বন্ধু এটা কি বলছো রেখা আমি ঠিকই বলেছি বন্ধু রেখা চলো রেখা আমরা সময় অনেক হয়েছে আমরা এখন চলে যাই ঠিক আছে তাই চলো বন্ধু ঠিক তাই আছে চলো কাজল আমি জানি তুমি আমার প্রতি অভিমান করেছো কাজল তবু আমি তোমাকে যে কিছুতেই ভুলতে পারছি না কাজল কাজল জানি না এখন তুমি কোথায় আছো কেমন আছো তোমার জন্য আমার মনটা যে অনেক ব্যাকুল হয়ে উঠেছে প্রেম বিরহের যন্ত্রণা সইতে যে আমি পারি না তোমার সারা ভালো লাগে একবার আইসা দেখা যায় যদি কাজল সইতে
বাজবো না বাজবো না আর বেশি দিন হয়তো আমি বাজবো না প্রেম বিরহে যন্ত্রণা সইতে যে আর পারি না তোমায় ছাড়া ভালো লাগে না একবার আইসা দেখে যাও যদি কাজল শুনে পাও আর বেশি দিন হয়তো আমি বাজবো না বাজবো না আর বেশি দিন হয়তো আমি বাজবো না
সে যে কিছুতেই আমার কথা শুনল না, সে কিছুতেই যদি আমার এই কথা শুনতো তাহলে বারে এমনি ভাবে অত্যাচারের সইতে হতো না। সেই জন্য যে তোকে জানাতে এসেছি কদমালি, তোর নপর ছেলেটাকে যদি তুই শাসন করতে না পারিস তাহলে তার পদাপরামক তোকেই যেমন করতে হবে কদমালি। তার করতে হবে না, যাব না। আমি কাজলকে আচ্ছা করে শাসন করিয়ে দেব, সে আর কোনোদিন আপনার কথার অবাধ্য হবে না। তাই করতে হবে কদমালি, কারণ তোর ছেলের স্পর্ধা যে আকাশ ছাড়িয়ে গেছে কদমালি। আর যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তার পরামর্শ তোকেই যাই ভোগ করতে হবে কদমালি। এই কথাটা মনে রাখিস কদমালি। তার করতে হবে না, যাব না। আমি আজই তার সেই পদ বন্ধ করে দেব। মনে রাখিস কদমালি, তোর ছেলে তোর মৃত্যুকে ডেকে আনছে কদমালি, তুই ভালো করে জেনে রাখিস কদমালি। যদি যদি তোর জীবনের মায়া থাকে তাহলে তোর ওই নম্বর ছেলেটাকে দূরে অন্য কোথায় সরিয়ে দিবি কদমালি। নইলে নইলে তোকে যে আমি চাবুকের পর চাবুক মেরে বিখ্যাত করে দেব কদমালি। এটাই এটাই যে আমার শেষ কথা কদমালি, তুই মনে রাখিস তোর ছেলের জন্য তোর সেই পরামর্শ ভোগ করতে হবে কদমালি। না না না, অসম্ভব। ওর জন্যে আমার পথে পথে অপমানের সইতে হচ্ছে। আমি যাই, আজই তাকে আমি মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করব। তাকে মামার বাড়ি পাঠাতে পারলে আমার এই বিপদ অবসর হবে। ভালো যাবো না, আসতে পারি? এসো এসো, বলো বলো তোমাদের কি অভিযোগ? মানে ওই আংটিটা কেউ কিনতে চায় না হুজুর, তাই আমি আপনার কাছে এসেছি। দেখি দেখি কিসের আংটি? কাকা দেহা যায় এই দেখেন হুজুর। কি কি এটা তো দেখছি আমার মেয়ের আংটি। বল বল শয়তানের বাচ্চা, বল বল শয়তানের বাচ্চা, আমি একে কোথায় দেখেছি? হুজুর এই কারাংটি তবে কি আপনার মেয়ে পালিয়ে গেছে? বল বল শয়তানের দল, বল এখন তোদের আসল কথা বল। এই এই আংটি তোরা কোথায় পেয়েছিস? বল বল শয়তানের দল, ভালো করে বল। আচ্ছা মানে এই আংটিটা লোক আমারে দিছে, ওই যে নৌকাতে পার হলো না, তো নাঙ্গের বোট সিটও দিয়ে গেছে। তাহলে তাহলে রে নিশ্চয় জানিস আমার মেয়ে কোথায় আছে? না না হুজুর, এটাও না কইতে পারবো না। বলতে পারবি না? কেমন কেমন করে যে তোদেরকে বলাতে হবে সেটা যে আমার ভালো ভালো করে জানাতে বল। বল কোথায় আমার মেয়েকে দেখেছি, বল। মারা তো কেবল তোদের শুরু, ভালো চাচ্ছে আসল কথা বলে দে, নইলে নইলে দুজনকে আমি করবো হত্যা হত্যা। বল বল
আমার মেয়েকে কোথায় রেখেছিস? আমার রেখাকে কোথায় রেখেছি বল? হ্যালো হুজুর অমরনাথে মানে কেন হুজুর, নিরন্তলি আমি কিছু বলতে পারবো না হুজুর। ওই শালা ভাবির বেড়া নিছে। শাস্তি দেন তো কি দেন? ওই বাবা ভাবির বেড়া কি দেন? এত বড় মিথ্যা কথা কও না তোকে যে কিছু করে নিব না, তুই জানিস আমার মেয়ে কোথায় আছে? বল আমরা মরে একবারে না ফুটকিয়া যাওগা। মরে যাবি কেবল তো শুরু মার। বল বল শয়তানের বাচ্চা আমার রেখা ভাবির বেড়া মার কোথায় কোথায় পড়ি? আদেশ করুন হুজুর। এই শালা জঙ্গলে বন্দি কর। ওই অন্ধকার কারাকক্ষে। কি হলো রে দেখছান রে শালা। তারপর ওদের বুকে করার জিনিস নিস নে পাথর চাপাতে রাখবি। নে যাও পরি ওই দুইটাকে নিয়ে ওই অন্ধকার কারাকক্ষে বন্দি কর। যারা দেন না 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 আঙ্গে বসল না খাইয়া মইয়া হুট গিয়া যাওগা। কোন কথা না পরি নে যাও ওদেরকে। এবার এবার হয়তো আমার মেয়ের রেখার সন্ধান এখন জানতে পারবো। এবার রেখার সন্ধান আমি চাই, তাই আমার রেখার সন্ধানে উজির সাহেব, আমি এলাম এই বিশাল ভুবনপুরের মহান রাজ্যের অধিপতি। আমার রাজ্যের হিন্দু মুসলমান কিভাবে দিন যাপন করছে আপনি কি বলতে পারেন উজির সাহেব? হ্যাঁ যাবো না। আমাদের রাজ্যের হিন্দু মুসলমান সকলে প্রজাগণ বেশ শান্তিতে বসবাস করছে। উজির সাহেব, আমার সারা রাজ্যময় ঘোষণা করে দিন, হিন্দু মুসলমানরা সকলেই ভাই ভাই, ওরা যে সকলেই একই মায়ের সন্তান। আমি তাই করবো, যাবো না। কারণ আমরা দুই জাতি মিলিত হয়ে এক মিলেমিশে থাকতে পারলেই আমাদের রাষ্ট্র শক্তি চিরদিন এখনই থাকবে। হ্যাঁ, তাই করুন উজির সাহেব। আমি চাই ওই দুই জাতি মিলেমিশে আমার ভুবনের একটা নিরাপদ একটা শক্তিশালী রাজ্য গড়ে তুলুক। পিতা পিতা, আপনি এখানে আর আমি যে আপনাকে সারা প্রাসাদ খুঁজে বেড়াচ্ছি। কেন মা মর্জিনা, তুমি আমাকে কেন খুঁজছো? পিতা পিতা গো, আমি একটু আমার মামার বাড়িতে বেড়াতে যাব। আপনি আমাকে খুশি মনে বিদায় দিন পিতা। মা মর্জিনা, তুমি তোমার মামার বাড়িতে বেড়াতে যাবে? হ্যাঁ পিতা। সেখানে কিছু লোকজন নিয়ে যাও। উজির সাহেব, আপনি মর্জিনার সাথে কিছু সংকট লোকজন নিয়ে আগামীকালই তার মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন উজির সাহেব। আমি তাই করবো, যাবো না। চলুন এখন সভা ভঙ্গ করি। তাই চলো উজির সাহেব, তাই চলো মহারাজ। এবার আমাকে একটু বিশ্রাম করতে দাও।
কি করবে রেখা? এটাই যে আঙ্গের ভাগ্যের পরিহাস, নইলে তুমি আজ কন্যা হয়ে সেই পথে পথে কেন ঘুরছো? বন্ধু বলো বলো কি বলবে রেখা? এই গভীর জঙ্গলে কোন যে মানুষের বসতি নেই, কোথায় পাবো আমার একটি খাবার? তুমি আর কেঁদো না একা। এই নাও, এই পিস্তল খানা তোমার হাতে নাও, আর তুমি এখানে একটু বসো, আমি দেখি একটু পানি পাওয়া যায় কিনা। শীঘ্রই চলে এসো বন্ধু। তুই কি সন্ধ্যা যে প্রায় গড়িয়ে এসে এই বন জঙ্গলে থাকতে আমার যে বড্ড ভয় হবে বন্ধু। কোনো ভয় নয় রেখা, আমি যাই এখনই ফিরে আসবো। কোথায় কার অট্টহাসি শোনা যাচ্ছে? তবে কি আমরা কোনো জঙ্গলের আড্ডায় এসে পড়েছি? না না, আমার যে বড্ড ভয় হচ্ছে, জঙ্গলে হয়তো আমাদের কোনো ক্ষতি করবে।
বলে রাজ আছি নাকি নাই বলে রাজা আছি এই সুন্দরী তুই কে আছিস আমি তোর জম চলে যা এখান থেকে নইলে তোকে আমি হত্যা করব কি একলা শুধু নাকি আচ্ছা হেমা আমার মনে আসিয়া আমাকে খতম করে তার আগে আমি তোকে খতম করে দিব হুশিয়ার নাকি আমি তাকে খতম করি আমাকে খতম করার আগে এই পিস্তলের গুলিতে আমি তোর ভবনীরা শেষ করে দেব মাফ করে দে মা আমি তোকে ক্ষমতা মানব ঠিক আছে ঠিক আছে আজকের মতো আমি তোকে ক্ষমা করে দিলাম কিন্তু ফির যদি কখনো তুই মেয়ে মানুষ নিয়ে টানাটানি করিস তাহলে সত্য সত্য করে দিলে একেবারে শেষ করে দেব যা এখান থেকে চলে যা বলছি বেশ, আমি চলে গেলাম তোর কোনোদিন বিবাদ হলে আমাকে স্মরণ করবি আমি তোকে সীমান্ত হত্যা করবি হে খোদা মেহেরবান আরে কত দুঃখ তুমি আমার জীবনে দিবে আমি জীবনে সইতে পারছি না খোদা পানির পিপাসায় আমার মুখটা ফেটে যাচ্ছে তুমি আমাকে রক্ষা করো খোদা তুমি আমাকে রক্ষা করো হে খোদা তুমি আমাকে রক্ষা করো তুমি ছাড়া এই সংসারে আমার যে আর কেউ নেই খোদা পানির পিপাসায় আমার মুখটা যে ফেটে যাচ্ছে আমি আর বাঁচবো না পানি পানি কালী জয় শিব শম্ভু কে কে রে তুই বা পানি পরে কে তুমি বাবা আমি সংসার থেকে তুই এক সন্ন্যাসী তোর কান্না শুনে আমি যে আর থাকতে পারছি না তো বল মা তোর আসল পরিচয় কি কি হবা হঠাৎ জবাব বন্ধ হয়ে গেল মাটিতে পড়ে গেল কেন ইস
7 দিন যাব অনাহারে কিছু খাইনি, পানির পিপাসায় কাতর হয়ে পড়ে গেছে। রেখা রেখা তুমি আমাকে বাঁচালে বাবা। রেখা রেখা পানিতে আমি কোথাও পাইলাম না। কি আপনি এখানে বসে আছেন? আমি তোদের খেদমত করার জন্য ওই উপরে আল্লাহ আমাদের বাড়িয়েছেন। তোরা নিশ্চয়ই কোনো বিপদগ্রস্ত। হ্যাঁ বাবা, আমরা যে আজ আশ্রয়হীন, সন্ধ্যা যে পড়ায় গুনিয়ে এসেছে, তাই আজকে হাতি থাকার মতো একটু আশ্রয় খুঁজছি বাবা। ঠিক আছে, চল আমার সঙ্গে চল। ওং কালী জয় শিব শম্ভু। তাই চলো।